আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে ঢেউ। এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। একবার আপনার গান ওরা শুনলে আপনাকে রিজেক্ট করতেই পারবে না। আমাকে না জিজ্ঞেস করে আমার গান কে পাঠাতে বলেছে তোমাকে? রন, আসলে প্রথমবারের মতন আরহানের ঘরে যাচ্ছি কিনা একটু নার্ভাস ফিল করছি। না, তুমি আমার আরহানের ঘরে যাবে না। সেদিন রাতের কথা ভুলে গেছো আরহান? আমার মনে হয় এই রনি আরহানের গলায় মনিকাকে ঝুলিয়ে দিয়েছে। এসব এসব কি কথা বলছেন চাচি? এখন আমি কি করবো বলতো? কি ন্যায় বিচার করবো? কার পক্ষ? কি হয়েছে আফতাব? কি ভাবছো এমন করে? কিছু না তো, কিছুই ভাবছি না। মোটেই না। তুমি কিছু তো একটা ভাবছো, আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি। নাকি আমাকে কিছু বলতে চাও? মনের কথা আমাকে কিছুই জানাতে চাও? বাড়িতে অনেক কিছু হচ্ছে, সেগুলো নিয়ে যত চিন্তা। আমাকে বলো না আফতাব, হয়তো আমি তোমার কোনো হেল্প করতে পারি। তোমার দুঃখ, তোমার চিন্তা, কষ্ট, তোমার টেনশন সব আমাকে দিয়ে দাও, সব কিছু ভাগ করে দাও আমার সাথে, প্লিজ প্লিজ আফতাব। এটা কি আফতাব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। চৌধুরী বাড়ি বউ হয়ে নরিন এদিকে ওদিকে গান গাইবে, আর সেই গান রাস্তায় রাস্তায় বাজবে। আব্বা তো ওকে পারমিশন দিয়ে দিয়েছে, এখানে আমার কি বলা আছে? আমার কি মনে হয় আফতাব জানেন? আমার মনে হয় নরিন এসব ইচ্ছে করে করছে, ইচ্ছে করে তোমাকে নিচু দেখানোর জন্য। মানে তো খুব স্পষ্ট আফতাব, মানে তোমার হাতে এখন কোনো ক্ষমতা নেই, কিন্তু ওই নরিন গান গাইবে, সিডি বের করবে, টাকা কামাবে। মানেটা তো তুমি বুঝতেই পারছো। মানে হচ্ছে নরিন সবার কাছে বোঝাতে চাইছে যে তুমি একটা অকেজো, তোমার কোনো রোজগার নেই, আর নরিন এত এত টাকা ইনকাম করে। তারপর তুমি বুঝতে পারছো যে ওই বাড়িতে আর এই পুরো ঢাকা শহরে তোমার পজিশনটা কি হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না আফতাব, আমি আর তুমি মিলে সব কিছু ঠিক করে ফেলব, সব।
এখন শুধু তুমি একটু রিল্যাক্স করো, তোমার রিল্যাক্স করা খুব প্রয়োজন। শুধু রিল্যাক্স। আর আমি তোমার জন্য একটা ড্রিঙ্কস বানিয়ে আনছি, তোমার ফেভারিট ড্রিঙ্কস। ওয়েট ফর মি। পণ্ডিত কানা অহংকারে, সাধু কানায়ন বিচারে। পণ্ডিত কানা অহংকারে, মরল কানা চুগল খোরে। আন্দাজে এক খুঁটি গেরে, আন্দাজে এক খুঁটি গেরে। জানে না সীমানাকার, এসব দেখি কানার হাট বাজার। এসব দেখি কানার হাট বাজার। বাহ রন, বাহ, ভেরি ওয়েল ডান। অনেকদিন পর এইরকম একখান গান শুনলাম, মনটা একদম ভরে গেল। সত্যি কথা বলতে কি, প্রথম বিদেশ থেকে যখন তোমার রেকর্ড করা গান এসেছিল, আমি তখনই বুঝেছিলাম তোমার গলার ভিতরে একটা অদ্ভুত ধরনের আবেগ আছে, দরদ আছে। দারুণ, সত্যি দারুণ। ধন্যবাদ হোসেন সাহেব। কিন্তু রন, আমাদের ফিমেল লিডের কি হলো? উনি তো কোনো রকম রিপ্লাই করছেন না। আমাকে না জিজ্ঞেস করে আমার গান কে পাঠাতে বলেছে তোমাকে রন? ওদের একজন ভালো লিড সিঙ্গার দরকার ছিল, তাই ভাবলাম। কি ভাবলে তুমি? কে বলেছে তোমাকে ভাবতে? আমি বলেছি? আমি বলেছি আমার ব্যাপারে ভাবো, আমি গান গাইতে চাই বলেছি? সরি ভাবি, আমি তো জাস্ট শুধু চাইছিলাম আপনার গানগুলোকে মানুষের মধ্যে পৌঁছে দিতে। আর আপনি গান এত ভালোবাসেন, তাই ভাবছিলাম। কি ভাবছিলে? কি ভাবছিলে তুমি? ভাবছিলে যে আমার মতো একটা অসহায় হতভাগা মেয়েকে দয়া দেখাবে, তাই তো? ছি, 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 না ভাবি, আমি এরকম কোনো কিছুই ভাবিনি। কেন যে আমাকে সাহায্য করতে চাইছো রন? কেন? বুঝতে পারছো না যে আমার কারো সাহায্যের দরকার নেই? আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমার লাইফে ইন্টারফেয়ার করো না। আমি যেভাবে আছি, যেই অবস্থায় আছি, আমাকে থাকতে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? না না, কিছু না। আসলে মিসেস চৌধুরী কি ডিসিশন নিয়েছেন সেটা আমি এখনো ঠিক জানি না। বুঝেছি। দেখো, তুমি কিন্তু ওকে রেকমেন্ড করেছিলে। ইনফ্যাক্ট ওর গান আমাদের খুবই ভালো লেগেছে, কিন্তু আমাদের তো একটা টাইম লাইনের মধ্যে দিয়ে কাজ করতে হয় নাকি? উনি যত তাড়াতাড়ি ডিসিশন জানাবে ততই আমাদের জন্য ভালো। কি বলো? এত বড় একটা ব্রেক, একজন নতুন সিঙ্গার, এরকম ব্রেক তো সবসময় সবাই পায় না, বুঝেছো? হ্যাঁ ঠিকই তো। আসলে মিসেস চৌধুরী কি আপডেট জানায় সেটা আমি আপনাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। যত তাড়াতাড়ি তোমাদের অ্যালবামটা বের হবে ততই ভালো। তোমাদের নিয়ে আমার একটা বড় প্ল্যান আছে। একবার শুধু তোমার এই অ্যালবামটা বের হতে দাও, দেখবে তুমি কখন স্টার হয়ে গেছো তুমি নিজেও জানো না। তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আর ওই মিসেস চৌধুরীর ব্যাপারটা একটু। হ্যাঁ দেখছি, আমি ব্যাপারটা দেখছি। দেখো, সে যদি আরো সময় নিতে চায় সেটা কিন্তু তোমাকেই জানাতে হবে।
এবং তুমি জানো সেটা সম্ভব নয়। আর তখন আমাদের পরিকল্পনা অনুযায়ী অ্যালবামটা রিলিজ করতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। মনে রেখো, আশা করি বুঝতে পেরেছো। জি, আমি আসি তাহলে। কি ব্যাপার জাফর সাহেব? এখানে তো আরহামের কোনো কথাই উল্লেখ নেই, কোনো প্রপার্টিও নিও না। চৌধুরী সাহেব, গত কদিন ধরে যা যা ঘটছে তাতে আমার মনে হয় আরহামকে প্রপার্টি থেকে দূরে রাখাই ভালো। আচ্ছা, তাই মনে হয় নাকি আপনার? আচ্ছা, আপনার এরকম কেন মনে হয়? দেখুন ফাহিম সাহেব, আমি কিন্তু আরহানের এগেনস্টে নই, কিন্তু আপনি যদি ওকে এমডি করে দেন তাহলে ওর দুরকম বিয়ের কথা যদি সামনে এসে পড়ে তাহলে কিন্তু সেটা কোম্পানির ইমেজের জন্য খুব খারাপ হবে। আর আদৌ মেয়েটা কি বিয়ে করেছে কিনা আমরা তো কেউ জানি না। আর ওরা হয়তো বিদেশে একসঙ্গে থাকতো, লিভ টুগেদার করতো, আমরা তো সত্যি কিছুই জানি না, তাই না? আজকালকার ছেলে মেয়ে কখন কি করে না করে, আল্লাহ না করুক এই সমস্ত বিষয় যদি সামনে চলে আসে তাহলে তো বিরাট মুশকিল হয়ে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে অসন্তোষ তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে, আর কোম্পানির জন্য দিস উইল বি এ বিগ কোশ্চেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি আপনার কথা বুঝতে পারছি জাফর সাহেব, কিন্তু ওই কাজটা আমি করতে পারব না। আরহানি বাড়ির ছেলে, ওকে ওর ন্যায্য অধিকার থেকে আমি বঞ্চিত করব? বঞ্চিত কেন করবেন? আমি শুধু বলছি এখনই ওকে কিছু না দিতে, পরিস্থিতি ঠান্ডা হোক। আর আপনার সলিসিটর হিসাবে আপনাকে সঠিক পরামর্শ দেয়াই তো আমার কাজ, তাই না? আপনার কথা ঠিক জাফর সাহেব, কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সম্পত্তি নিয়ে আরহান আর আফতাবের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা? কেন ঝামেলা হবে? আপনার সম্পত্তি আপনি কাকে দেবেন না দেবেন সেটা আপনার সিদ্ধান্ত, একান্তই আপনার সিদ্ধান্ত। আপনি আরহানকে সব সম্পত্তি দিতে চেয়েছিলেন, কিন্তু তখন তো এই কমপ্লিকেশনগুলো তৈরি হয়নি। তখন কিন্তু আপনি আপনার সিদ্ধান্তে খুব নিশ্চিত ছিলেন। আমার সিদ্ধান্ত নিয়ে আমি কারো কাছে জবাবদিহি করতে রাজি নই জাফর সাহেব। আপনি আমার সলিসিটার, আপনি আমাকে উপদেশ দিতেই পারেন, কিন্তু সেটা রাখা না রাখা স্থির করব আমি। দেখুন, আপনি শুধু সলিসিটারই নন, আমার পারিবারিক বন্ধু, তাই আপনার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই। আফতাব আমার ছেলে, কিন্তু ওর জীবনযাপন সম্পর্কে আমি যতটুকু জানি আপনিও তাই জানেন, হয়তো বা আমার কিছু অংশে বেশিও জানেন। আমি যা করতে চেয়েছি আফতাবের মঙ্গলের জন্যই করতে চেয়েছি। আমি ভেবেছিলাম সেই সময় আফতাব এই পুরো গুলফাম হাউস, চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের মালিক হওয়ার মতো অবস্থায় নেই, আর তাই আমি আরহানকে সবকিছু মালিক বানাতে চেয়েছিলাম। এবং আমি বিশ্বাস করি যে আরহান কোনোদিনই তার বড় ভাইকে ঠকাবে না। সেটা ঠিক, কিন্তু আমার মনে হয় আরহান এখনো অত বড় দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত নয়। আর আপনি আফতাবকে শাস্তি দিতে চাচ্ছিলেন, তাহলে আরহানকে কেন না? সেও তো বড় একটা অন্যায় করেছে। সেটার ইফেক্টও কিন্তু চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের উপর পড়তে পারে। জাফর সাহেব, এগুলো কি আপনার বক্তব্য নাকি কারো শিখিয়ে দেয়া বুলিয়া হচ্ছে? আমি সরি, আমি বুঝতে পারছি না আপনি আসলে কি বলতে চাইছেন।
আসলে কি জাফর সাহেব, আপনার কথায় আজ রুকসানার ঝলক পাচ্ছি। রুকসানা আরহানকে যতই ভালোবাসুক না কেন, সে কখনো চায়নি যে আরহান এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ বা গুলফাম হাউসের মালিক হোক। কখনো চায়নি যে সে এই খানদানে আমার পজিশনে আসুক। ঠিক আপনিও চাইছেন না যে আরহান কিছু পাক। ঠিক বলেছি কি? আমি কারো হয়ে সালিশ করছি না মিস্টার চৌধুরী, কিন্তু এটুকু বলতে পারি একজন ছেলের জন্য মিসেস চৌধুরী যা চেয়েছেন ঠিকই চেয়েছেন। আচ্ছা বলুন তো, কোন মা চায় তার ছেলেকে পথের ভিখারি হিসেবে দেখতে? সব মাই চায় তার ছেলে সব পাক। এতে তো কোনো ভুল নেই, আইনই একই কথা বলে। আপনিও সে কথা খুব ভালো করে জানেন। একটা কথা জাফর সাহেব, আপনি, রুকসানা, বাকি সবাই ভুল জানেন, ভুল মানেন, ভুল বলেন। কোন কথা, কিসের কথা বলছেন আপনি? এই যে আপনারা জানেন যে ফাহিম আহমেদ চৌধুরী গুলফাম হাউস আর চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের একাই মালিক। হ্যাঁ, এতে ভুল কি আছে? না, এই সমস্ত কিছুর মালিক আমি নই। আমি শুধু এই গুলফাম হাউস আর চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের পাহারাদার, মাত্র পাহারা। মানে? মানে খুব সোজা যাচ্ছে। আমার বাবা চলে যাওয়ার পর এই পুরো গুলফাম হাউস চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের দায়িত্ব আসে আমার ঘাড়ে, কিন্তু এর পুরো মালিক তো আর আমি। এর মালিক যতটুকু আমি, ঠিক তেমন আসলাম আর আরহানের বাবা তৌফিক। আইন তো সে কথাই বলি। আপনি বলুন না জাফর সাহেব, আপনি তো আইনের লোক, আমি কি ভুল কিছু বলেছি? আমি কাউকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারবো না জাফর সাহেব, কোনোদিনও না, কখনো। আমার বাবা মা আমাকে যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্ব আমি পুরোপুরি পালন করি। আমার ভাইয়েরা, আমার ছেলে মেয়েরা আমার জীবনের ভিত, সেই ভিতের কোনো ছোট অংশকে আমি ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না জাফর সাহেব, কোনোদিনও না। আমি সময় থাকতে সম্পত্তি ভাগ করে দিতে চাই জাফর সাহেব। আসলামের ভাগেরটা আগেই দেওয়া হয়ে গেছে, আপনি বাকি সম্পত্তি সমান দুভাগে ভাগ করবেন। যত তাড়াতাড়ি সম্ভব কাগজপত্র তৈরি করুন, আমি আর দেরি করতে চাইছি না। তোর জীবনটা নষ্ট করে দিলাম, পারলে তোর এই হতভাগ্য আম্মাকে মাফ করে দিস, মাফ করে দিস বাবা। সবই আমার ভাগ্য, আমার ভাগ্য, আমার দোষ। কেন আমি তোর কথা শুনলাম না? তুই এতবার বলার পরেও আমি কেন বুঝলাম? আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না।
কেঁদো না আম্মা, কেঁদো না। সবই আমার ভাগ্য, আমার দুর্ভাগ্য। না হলে কেন আমার বাচ্চাটা? কেন তুই আমাকে বললি না মনিকার তোর বিয়ে হয়ে গেছে, তোদের সন্তান আসছে এই দুনিয়াতে? কেন বললি না বাবা? কেন আম্মা? কথাটা বললে কি তুমি মেনে নিতে আম্মা? সত্যি কথা বলতে কি, আমি এই গুলফাম হাউসের মান সম্মান আভিজাত্য তোমার কাছে সব থেকে দামি। আমাদের থেকেও তুমি তাদেরকে সবচেয়ে দামি ভেবেছ। এই গুলফাম হাউসের জন্য তুমি আমাদের বাঁচতে বলেছ, বাঁচতে শিখিয়েছ। তুমি মনে করো কেমন গুলফাম হাউস যে আমাদের দয়া করেছে, সে দয়ার দাম চুকাতে আমাদের সারাটা জীবন ভার করে দিতে হবে, তাই না? বলতে এসেছো আমি আরহানের জীবনটা নষ্ট করে দিয়েছি, আমি ফারিয়ার জীবনটা নষ্ট করে দিয়েছি, এই সবই তো, তাই না? আমার আল্লাহ জানে আমি আজ অব্দি কোনো অন্যায়কে সাপোর্ট করিনি মনিকা। অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কি বললো উনি? উনি বললেন এই সম্পত্তি ওর একার না। আমি কোথাও যাব না, শুনতে পারছো তুমি?